বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শুভ খান। আমরা যাচ্ছি শুভর কাছে। শুভ, আমরা বাজেট নিয়ে অনেকগুলো রিপোর্ট দেখছিলাম এবং আমরা দেখলাম যে নতুন অর্থমন্ত্রীর প্রথমবারের মতো বাজেট, এবং বলা হচ্ছে ইতিহাসের আগে যেই বাজেট ছিল প্রতিবারই আমরা কিন্তু করি, সেই হিসেবে এবার সংখ্যার বিচারে সবচেয়ে বড় বাজেট। তারপর যদি একটু আসি আমরা, যে প্রবৃদ্ধির একটা হিসেব থাকে, মূল্যস্ফীতির একটা হিসেব থাকে, বাজেটের আকার সব মিলে যদি পরিসংখ্যানগত তথ্যের বিচারে একটু বিশ্লেষণ করেন। আচ্ছা, আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, আসলে এটা ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, সেটি ঠিক আছে, কিন্তু যদি আপনি আমাদের প্রতি বছর বাজেট যে প্রবৃদ্ধির হার সেটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু এটি খুব বেশি বড় বাজেটটা, এবং অর্থমন্ত্রী নিজেও কিন্তু সেটি বলেছেন যে কাটছাট করা হয়েছে বাজেটে। তারপরে আমরা একটু বাজেটের যদি আকার একটু আমরা যদি দেখি যে এবারের অর্থবছরে যে আগামী অর্থবছরের জন্য যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু 7,97,000 কোটি টাকা, এবং এই বাজেটে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%, যেটি আমরা দেখেছি যে মানে চলতি যে অর্থ বছর সেখানে কিন্তু 7.5% ছিল, সেটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। এই যে অর্থনীতিতে যে একটি চাপ আমরা দেখছি, ডলার সংকট থেকে শুরু করে আমদানি রপ্তানি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই চাপের একটা প্রভাব কিন্তু আমরা দেখছি যে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলনের ক্ষেত্রে কিন্তু সেটি বাজেটেও আসলে কিন্তু সেটি প্রতিফলিত হয়েছে। আমরা যদি একটু মূল্যস্ফীতির দিকে একটু তাকাই, যে মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%। সবচেয়ে সরকারের এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে কিন্তু মূল্যস্ফীতি। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের যে মূল্যস্ফীতি সেটি কিন্তু প্রায় 9-এর উপরেই কিন্তু আছে, এবং অর্থনীতি বিশ্লেষকরা এই কথাটা বলেন, কিন্তু সেই জায়গাটা আমরা পরিসংখ্যানগত যখন মন্ত্রণালয় থেকে নানা রিপোর্ট পাই সেই চিত্রটা দেখি না। সেই ক্ষেত্রে এই যে মূল্যস্ফীতি 6.5% বলা হচ্ছে, এটিও কি ধরে রাখা বা এর মধ্যে জনগণকে স্বস্তি দেওয়া কি সম্ভব হবে কিনা? এটা আসলে জনগণকে স্বস্তি দেওয়া সম্ভব, সেটি কিন্তু আমরা বাজেটেও আমরা দেখেছি। আমরা দাম বাড়া কমার ক্ষেত্রে যে চিত্রগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে চাল, ডাল, গম সহ প্রায় 27টি নিত্যপণ্যের উৎসকর কিন্তু 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। বলছিলেন শুভ প্রবৃদ্ধির কথা, সেক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু দেখি আন্তর্জাতিক নানা সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF-ও বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে তারা কিন্তু মন্তব্য করে। সেই ক্ষেত্রে সরকারের যে হিসেব আর আন্তর্জাতিক যে সংস্থাগুলো রিপোর্ট বা বক্তব্য দেন বা তারা যে পূর্বাভাস দেন, সেটির সাথে এবার কি কোনো সাংঘর্ষিক নাকি মিল আছে? না রাবি, এখানে আসলে সরকার যেটি আসলে প্রাক্কলন করে থাকেন সেখান থেকে কিন্তু আসলে খুব বেশি যে আসলে পরিবর্তন হয় তা কিন্তু না। কারণ সরকার হয়তো বা সামান্য 19-20 সেটা হতেই পারে, কিন্তু আমরা কিন্তু প্রবৃদ্ধি অর্জনে কিন্তু বিশ্বের যে অন্যান্য দেশগুলো রয়েছে, দ্রুত বর্ধনশীল যে অর্থনীতির দেশগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু আমাদের সাথে যদি তুলনা করেন তো ভিয়েতনামের পরে কিন্তু আমরা কি থাকছি যে এই জায়গাটা আমরা ইতিবাচক ভাবধারায় এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবকাঠামো, বিশেষ করে যোগাযোগ এবং পরিবহন খাতে গত কয়েক বছর ধরে, বিশেষ করে এই সরকারের এই আমলগুলোতে কিন্তু অনেক বড় পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে পদ্মা সেতু, এবং এরপরে নানা ধরনের যোগাযোগ ব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। এবার পরিবহন এবং যোগাযোগে কি দৃষ্টি দেওয়া হলো, ইতিবাচক বা কতটুকু বাড়ানো হয়েছে? রাব্বি, আপনি যেমনটি বলেছিলেন, আমরা কিন্তু বারবারই শুনে আসছি যে পদ্মা সেতু চালু হয়ে গেলে আমাদের জিডিপিতে প্রায় 2 থেকে 2.5% পর্যন্ত যোগ হবে, এবং সেটার বাস্তবতা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। আপনি দেখেছেন যে উত্তরাঞ্চলে কিন্তু 4 লেনের কাজ কিন্তু দ্রুত গতিতে চলেছে, মাওয়া এক্সপ্রেসওয়ে হওয়ার ফলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ণ উন্নতি সেটি সাধিত হয়েছে, এবং এটির প্রভাব কিন্তু আমরা দেখেছি যে অর্থনীতিতেও কিন্তু পড়ছে। আমরা যদি এবারের বাজেটে একটু দেখি যে এবারে 2024-25 অর্থ বছরের সড়ক পরিবহন ও সেতু বিভাগের যে বাজেট সেটি প্রায় 32,042 কোটি টাকা, এবং 2023-24 অর্থ বছরে যেটি ছিল 34,062 কোটি টাকা, অর্থাৎ প্রায় 2,000 কোটি টাকার মতো আসলে কমানো হয়েছে। কিন্তু আপনি দেখেন যে তখন কিন্তু পদ্মা সেতু হচ্ছিল আরো বড় মেগা প্রজেক্ট, হ্যাঁ, এবারে কিন্তু আসলে সেই মেগা প্রজেক্টের যে একটা চাপ সেটি কিন্তু অনেকটা। সেক্ষেত্রে যোগাযোগ এবং পরিবহন খাত নিয়ে যেহেতু আলোচনা আসলাম, কয়েকদিন কিন্তু গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু ঘুরপাক খাচ্ছিল যে ঢাকার যে মেট্রো রেল, এবং জনগণ যেটিকে অনেক বেশি আশীর্বাদ হিসেবে দেখছেন, সেটি কয়েকটি জেলা সদরেও যাচ্ছে বা শহরে যাচ্ছে। সেই জায়গায় কি কোনো বিনিয়োগ করা হয়েছে কিনা এবারের বাজেটে? না, এবারে কিন্তু আসলে সেইভাবে কিন্তু বলা হয় না, কারণ বলা হয় যে এখনো বলা হয়নি, এবং
সাধারণত দেখা যায় যে মেগা প্রজেক্টের নামে একটা একটা বরাদ্দ দেওয়া হয়ে থাকে। এই যে সড়ক পরিবহন এবং অবকাঠামো খাতে যে বরাদ্দ দেওয়া হয় তার কিন্তু একটা বড় অংশ ব্যয় হয় এই ধরনের মেগা প্রজেক্টগুলো। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি পদ্মা সেতু বা যমুনা রেল সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই সব ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলা হয়ে থাকে। কিন্তু অন্যান্য যে মেগা প্রজেক্টের ক্ষেত্রে সেগুলোতে কিন্তু আসলে খুব বেশি যে স্পেসিফিক করে বলা হয় সেটি কিন্তু না, কিন্তু ধরে নেওয়া হয় যে আসলে সেই মেগা প্রজেক্টগুলোকে সামনে রেখেই কিন্তু আসলে এই বরাদ্দগুলো দেওয়া হয়। সেক্ষেত্রে পরিবহন যোগাযোগের অন্য খাতগুলো যদি একটু এক নজরে আমরা একটু দেখি যে হ্যাঁ, আমরা যদি একটু দেখি আপনি যে রেলপথ মন্ত্রণালয় সেটি কিন্তু চলতি অর্থ বছরে 14,960 কোটি টাকা বরাদ্দ পেয়েছিল, যেটি আগামী অর্থ বছরে আমরা দেখছি যে 13,726 কোটি টাকা। এবং নৌ পরিবহনের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু যে 9,474 কোটি টাকা, সেটি কিন্তু এবার দেখছি যে 10,337 কোটি টাকা। অর্থাৎ রেলপথ মন্ত্রণালয়ের বরাদ্দ কিন্তু আপনার কমেছে, কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে সেটি কিন্তু বেড়েছে। আপনি জানেন যে ঢাকার আশপাশের যে নদীগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করে এবং সেগুলো মানুষের ব্যবহার উপযোগী বা বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য সরকার কিন্তু প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পগুলো কিন্তু আসলে বাস্তবায়ন করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। সেটির প্রতিফলন কিন্তু আমরা দেখছি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ক্ষেত্রে দেখছি যে বাজেটের বরাদ্দের পরিমাণটা বেড়েছে। আমরা যদি একটু দেখি যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ক্ষেত্রে চলতি অর্থ বছরে 6,542 কোটি টাকা এবং আগামী অর্থ বছরে আমরা দেখছি যে 5,632 কোটি টাকা। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখছি যে বরাদ্দ কিন্তু কমেছে। এর একটি বড় কারণ হচ্ছে যে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের ক্ষেত্রে আপনি জানেন যে এর আগের অর্থ বছরগুলোতে কিন্তু আসলে থার্ড টার্মিনালের কাজ কিন্তু চলছিল পুরোদমে। এবারে কিন্তু আমরা দেখছি যে থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষের দিকে। তো সে কারণেই হয়তো বা সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু এটাই ছিল, সে কারণে হয়তো এখানে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে। ডাক টেলিযোগাযোগ বিভাগের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে 1,233 কোটি টাকা ছিল চলতি অর্থ বছরে এবং আগামী অর্থ বছরে দেখছি যে 1,185 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে। এবং এই ডাক টেলিযোগাযোগ বিভাগে কিন্তু আসলে 5G ছাড়া কিন্তু আসলে খুব বড় কিন্তু প্রকল্প কিন্তু এই মুহূর্তে নেই, সে কারণে বরাদ্দ কিছুটা কম। তো রাব্বি, তবে পুরো চিত্রটা দেখলে কিন্তু সরাসরি ইতিমধ্যে যারা দেখছেন তারাও হয়তো যোগও করে ফেলেছেন। আমরা যদি সমষ্টিগতভাবে দেখি যে এবার কিন্তু প্রায় 5,000 কোটি টাকা কম হয়েছে। হ্যাঁ রাব্বি, এ বিষয়ে নিয়ে আমরা আরও আপনার সাথে আলোচনায় ফিরবো। আমার হাতে দুটো স্টোরি রয়েছে, সেইগুলো আমরা একটু দেখে এসি। মূল্যস্ফীতি বাড়ানোর ঘোষণা দিয়ে নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে চাপে ফেললেও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। যদিও ভাতার পরিমাণ নিয়ে অসন্তোষ রয়েছে সুবিধাভোগীদের মনে। যশোর একটি রিপোর্ট আমরা দেখে আসি। চাল, ডাল, তেল কিংবা নুন আনতেই যেখানে লাগে 1,000 টাকা, সেখানে পুরো রাষ্ট্র মিলে বিধবা, বৃদ্ধ, প্রতিবন্ধীদের পকেটে এবারও পুরে দিচ্ছে 550, 600 এবং 850 টাকা। কেবল ভাতা বেড়েছে একটি কর্মসূচিতে। 100 টাকা বেড়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির পরিমাণ দাঁড়িয়েছে 1,080 টাকা। 2024-25 অর্থ বছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 1,36,026 কোটি টাকায়। নিরাপত্তাভোগীর তালিকায় নাম লেখানোর জটিলতা নিয়ে প্রশ্ন থাকার মাঝেই এবছর নতুন করে যুক্ত হচ্ছে প্রায় 9 লাখ সুবিধাভোগী। হিসেবের মারপ্যাচে আবারও উপেক্ষিত নিম্ন আয়ের মানুষ। মাসিক ভাতার টাকা যখন দিনেই ফুরোয়, তখন প্রশ্ন, রাষ্ট্রের দেয়া নিরাপত্তায় কতটা নিরাপদ হয়েছে ভাতাভোগীদের জীবন। আজ 30 বছর হয়েছে বস্তি, কিচ্ছু হয়েছে। সরকারে তো আমার দেয় না কিছু, কি চামু আর কি পামু। ভাতাটা গরিব মানুষের জন্য বৃদ্ধি করা উচিত। বাজারের হদাই ভাতি বেশি, সব জিনিসের দাম। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি যখন মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত, তখন উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বেশি না দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো জোরদার করা দরকার ছিল। এই বছরে যদি উন্নয়ন বাজেটের আকারটা যদি আরেকটু ছোট করতে হতো, যদি আরও যদি খানিকটা কমিয়ে দিতে পারতো সরকার, তাহলে কিন্তু সরকারের একটা ফিসক্যাল স্পেস তৈরি হতো এবং সে ফিসক্যাল স্পেস ব্যবহার করে মূল্যস্ফীতিতে যারা সবচেয়ে বেশি এফেক্টেড তাদেরকে কিন্তু সরকার খানিকটা সাহায্য করতে পারত। এ খাতের আওতায় 115টি কর্মসূচির মধ্যে এবারও সর্বোচ্চ বরাদ্দ সরকারি কর্মচারীদের পেনশনের জন্য। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। খরচ বাড়ছে মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে। প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক 20% বাড়ানো হয়েছে। এতে 100 টাকার কথা বলাই সাধারণ মানুষকে 39 টাকা কর দিতে হবে, যা দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে টপকে সর্বোচ্চ করদাতার যে রেকর্ড সেটি দখল করলো বাংলাদেশ। এবং 200 টাকার পরিবর্তে এখন থেকে সাধারণ মানুষকে সিম কিনতে হবে 300 টাকা। দেখুন আমার করা একটি রিপোর্ট।
মোবাইল তুমি নিয়েছো কেড়ে মধুর ঘুমের স্বাদ, প্যাকেজ অফারের মোড়কে পেতেছ টাকা লুটবার ভাত। মায়ের কাছে বকুনি, বাবার তিরস্কার, মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার। ছন্দের সাথে বাস্তবতার ফারাক নেই খুব একটা। পকেটে 10,000 টাকা দিয়ে নির্দিষ্ট মডেলের একটি হ্যান্ডসেট কিনতে মার্কেটে গিয়ে দেখলেন দোকানি তার দাম চাইছে 11,000 টাকা। অবাক হবেন না, কারণ ডলার রেটের কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, আর তাতেই মডেল ভেদে 500 থেকে 1,000 টাকা বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। 11,000 টাকার মোবাইলে 200 টাকা দামের সিম কার্ড ভরবেন ভাবছেন? এখানেও হতাশ হতে হবে আপনাকে, কারণ সরকার সিম ট্যাক্স নির্ধারণ করেছে 300 টাকা। মোবাইল সিম কার্ড তো কিনলেন, এবার আসি রিচার্জ প্রসঙ্গে। স্বস্তির খবর নেই এখানেও। এতদিন 100 টাকা রিচার্জে 33.25 টাকা শুল্ক দিতেন 19 কোটি সিম কার্ডধারী। তবে এবারের প্রস্তাবিত বাজেটে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের ওপর যে কর আরোপ করা হয়েছে তাতে গ্রাহককে গুনতে হবে 39 টাকা। এত উচ্চ কর দিয়েও গর্ব করতে পারেন আপনি, কারণ পাকিস্তানকে টপকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর প্রদানের রেকর্ড বাংলাদেশের দখলে। অবশ্য ঋণ করে ঘি খাওয়ার ব্যবস্থা করেছে সরকার, কারণ ল্যাপটপ আমদানিতে শুল্ক হার 31% থেকে নামিয়ে আনা হয়েছে 20%। প্রস্তাবিত বাজেট পাশ হলে টক টাইম ও ইন্টারনেট থেকে 1,500 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমরা দুটো রিপোর্ট দেখছিলাম, আমরা আবারও আলোচনায় ফিরছি শুভ খানের কাছে। শুভ খান, আপনারই রিপোর্ট দেখছিলাম, আমরা ওই আলোচনাটায় ফিরবো। তার আগে যেই জায়গাটায় আমরা যেতে চাই, যে প্রত্যেকবারই কিন্তু বাজেট মানে হচ্ছে কালো টাকা সাদা করার একটা সুযোগ দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে এবার আসলে কি ঘটছে? এবারও তো সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ রাবি, আপনি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশ অর্থনীতি সমিতি সম্প্রতি যে সংবাদ সম্মেলন করে যে তথ্য দিয়েছে, তারা কিন্তু বলেছে 1,32,53,53,000 কোটি টাকা, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত কিন্তু বাংলাদেশে যে কালো টাকার উৎপত্তি, সেটাই কিন্তু চিত্র তারা তুলে ধরেছে এবং বলেছে যে 1,32,53,000 কোটি টাকা কিন্তু কালো টাকা উৎপন্ন হয়েছে। এবং তারা বলেছে যে এ পর্যন্ত এই একই সময়ে স্বাধীনতার পর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত কিন্তু 11 লাখ কোটি টাকার উপরে কিন্তু টাকা পাচার হয়েছে। এবং এখানে অর্থনীতি সমিতি বলছে যে সরকার রাজস্বর জন্য যে এত কর আরোপ করছে, বিভিন্ন খাতে সাধারণ মানুষের উপর বোঝা চাপাচ্ছে, কিন্তু সেটি না করে যদি আপনার 1% কমও যদি কালো টাকা এবং অর্থ পাচার বা যে পাচারকৃত অর্থ সেগুলো উদ্ধার করা যায়, যদি উদ্ধার করা যায়, সেখান থেকে 15,000 কোটি টাকা রাজস্ব কিন্তু সরকার পেতে পারে। সেক্ষেত্রে এবারের বাজেটে কি রাখা হলো? সেক্ষেত্রে আমরা এবারে বাজেটে আপনি দেখেন যে অবৈধ বা অপ্রদর্শিত যে আয়, সেখানে সর্বোচ্চ কর ধরেছে 15% এবং বৈধ বা প্রদর্শিত আয় সেখানে সর্বোচ্চ কর। সেক্ষেত্রে আমরা দুপুরের খবরেও আমরা বলছিলাম যে এই যে অবৈধ এবং অপ্রদর্শিত আয়, সেখানে তাদের মাত্র 15% রাখা হলো। ঠিকভাবে কর দেন বা তাদের হিসেব নিকেশ সঠিকভাবে উপস্থাপন করেন, অর্থাৎ কর দেন, তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে 30%। এই জায়গাটা অর্থনীতি বিশ্লেষকরা বা আপনারা যারা এই অর্থনীতি বাণিজ্য নিয়ে রিপোর্ট করেন, তাদের বিশ্লেষণ থাকে। আপনি যেমনটি আপনি দেখছিলেন রাব্বি, এই ধরনের কর্মকাণ্ডের ফলে কিন্তু আসলে যারা বৈধভাবে কর দেন তারা কিন্তু নিরুৎসাহিত হন, এবং যারা বড় বড় ব্যবসায়ী যারা আছেন, আপনি বাংলাদেশের সবশেষ যে তথ্য দেখেন, আপনি সেখানে কিন্তু বাণিজ্যের আড়ালে কিন্তু টাকা পাচার হয়েছে। কেন বাণিজ্যের আড়ালে টাকা পাচার হয়েছে? কারণ সাধারণ ব্যবসায়ী যারা বৈধভাবে কর দেন তারা কিন্তু এই ধরনের বাজেটে এই ধরনের উদ্যোগ দেখে কিন্তু নিরুৎসাহিত হন, তখন কিন্তু আসলে তারা উদ্বুদ্ধ হন যে ওই পথে তারা হাঁটবে এবং তারাও কিন্তু এই টাকা পাচার, এই কারণে প্রতি বছর টাকা পাচার। সবচেয়ে বড় বাজেটের যে আলোচনার দিকটা থাকে যে জনসাধারণের দিকে যদি একটু থাকে, আপনি একটু আগে রিপোর্ট করছিলেন মূল্যস্ফীতি নিয়ে, এবং তাদের সবচেয়ে বড় জায়গাটা থাকে যে কোন দ্রব্যের দাম উঠলো আর কোন দ্রব্যের দাম কমলো। এই জায়গাটার চিত্রটা কেমন এবারের বাজেটে? হ্যাঁ রাবি, এইবার বাজেটে কিন্তু কিছুটা স্বস্তির খবর আছে সাধারণ মানুষের জন্য, কারণ অতি প্রয়োজনীয় যে নিত্যপণ্যগুলো রয়েছে, চাল, ডাল, গম, মসুর, ভোজ্য তেল, সেগুলোর কিন্তু উৎসে কর কিন্তু কমানো হয়েছে, 2 থেকে 1% করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এগুলোর দামে কিন্তু একটা প্রভাব পড়বে। সুতরাং বলাই যায় যে সাধারণ মানুষের একটা স্বস্তির একটা যে সম্ভাবনা বা স্বস্তির যে খবর, সেটা কিন্তু উৎসে কর কমানোর কারণে দামের উপর যে প্রভাবটা পড়বে, সেক্ষেত্রে দাম কমবে। দাম কমবে। আমরা যদি একটু চিত্রতে দেখি,
আমরা একটু দেখেন কাজু বাদাম, তারপর হচ্ছে এলপিজি সিলিন্ডার, সিগারেট, আপনি জানেন যে তামাকজাত পণ্যের যে পণ্যগুলো সেগুলোর দাম কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। আবার দেখেন মোবাইলের সিমের কথা, যেটি আমি হ্যাঁ, আপনার বললাম যে report একটা আমরা দেখছিলাম। মৌলিক চাহিদার মধ্যে খাদ্যদ্রব্য, বাসস্থানের পরে কিন্তু বর্তমানে কিন্তু সেক্ষেত্রে টেলিযোগাযোগ। শুভ, আমরা যদি একটু মোবাইলের ক্ষেত্রে আসি, আমি আপনার ওই রিপোর্টের পরও আমার মাথায় সেই প্রশ্নটা আসছিল যে কর না বাড়িয়েও কি এখানে কোনো সলিউশন ছিল কিনা। রাবি, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে এখানে কিন্তু কর না বাড়িয়েও কিন্তু সরকার রাজস্ব আদায় করতে পারতো। যেমন আপনি জানেন যে আমাদের দেশে প্রতি ইউজার কিন্তু 6.5 জিবির মতো ডাটা ব্যবহার করে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট মিলিয়ে, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু আসলে 17 থেকে 19 জিবি প্রতি মাসে কিন্তু একজন গ্রাহক ব্যবহার করেন। সুতরাং আপনার যে এই যে 5% থেকে 5% সম্প্রশুল্ক বাড়িয়ে যে 20% করা হলো, সেখানে কিন্তু আপনার সরকার বছরে রাজস্ব পাবে 1,500 কোটি টাকা। কিন্তু আপনি যদি 6.5 জিবি যে ডাটা, সেটি যদি আপনি 19 জিবিতে নিতে পারেন প্রতি মাসে, সেখানে কিন্তু এখানকার চেয়ে কিন্তু আসলে ডাবল আপনি রাজস্ব পেতে পারেন। সুতরাং করের বোঝা গ্রাহকের ঘাড়ে বা সাধারণ মানুষের ঘাড়ে না চাপিয়েও কিন্তু আপনি রাজস্ব আদায় করতে পারেন। আপনি আরেকটি জিনিস দেখতে পারেন যে এখানে টিউবলাইট, এসি, রেফ্রিজারেটর, এগুলোর অবকাঠামো সম্পর্কিত যে এগুলোর দামও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা দেখেছি যে ইটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে করের হার কিন্তু 10 থেকে 20 করা হয়েছে, এবং আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে 7.5% ভ্যাট দিতে হবে আপনাকে। এছাড়া আপনি যদি আপনার পরিবার প্রয়োজন নিয়ে কোনো অ্যামিউজমেন্ট পার্কে যান ঘুরতে, সেখানেও কিন্তু আপনাকে 7.5%। আমরা সেক্ষেত্রে যদি একটু কমানোর ক্ষেত্রে দেখি, আমরা বেশিরভাগই বাড়ার কথা বলছিলাম, কমানোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কমানোর ক্ষেত্রে আপনি যেটা দেখতে পারেন যে ল্যাপটপের দাম কিন্তু কমছে। ল্যাপটপের ক্ষেত্রে আমরা দেখেছি যে 31% কর ভার ছিল, সেটা কিন্তু 20% নামিয়ে আনা হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশে যে এখন একটা ট্রেন্ড আছে যে অনেক যুবক এখন হচ্ছে ফ্রিল্যান্সার হচ্ছেন বা ফ্রিল্যান্সিং এ যাচ্ছেন, সেক্ষেত্রে তারা অনেক বেশি ল্যাপটপ বা ইলেকট্রনিক পণ্য বিশেষ করে এই ক্ষেত্রে ব্যবহার করেন। এটি নিশ্চয়ই একটা ইতিবাচক ভূমিকা রাখবে। অবশ্যই রাব্বি, যে এখানে কিন্তু একটা ইতিবাচক প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো, যে এখানে যে ফ্রিল্যান্সার যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি খবর একটি আসতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ডায়ালাইসিসের ক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে সবচেয়ে ব্যয়বহুল একটি চিকিৎসা হচ্ছে কিন্তু ডায়ালাইসিস। সেখানে কিন্তু ডায়ালাইসিসের একটা ফিল্টার, সার্কিট, এগুলো পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে জলবায়ু এবং অবস্থাগত কারণে এই যে এইসব পণ্য যেগুলো ডায়ালিসিস কিট এবং ক্যান্সারের যে চিকিৎসার যে কিটগুলো বা ওষুধগুলো, সেগুলোর দাম কমানোর কথা ভাবছে বা কমানোর প্রস্তাব করা হয়েছে। আর আমরা আবারও দেখতে পাচ্ছি ইলেকট্রিক সার্কিট, মোটরসাইকেলের ইঞ্জিনও কিন্তু কমানোর। হ্যাঁ, আপনি জানেন যে দেশীয় শিল্প মেড ইন বাংলাদেশ কিন্তু ব্র্যান্ডিং করছে সরকার, এবং সেক্ষেত্রে দেশীয় উৎপাদনকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। সে কারণেই কিন্তু আমি দেখেছেন যে মোবাইল দেশে মোটরসাইকেল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু করভার কিছুটা কমানো হয়েছে। আপনি জানেন যে আমাদের দেশে স্থানীয়ভাবে হ্যান্ডসেট কিন্তু সংযোজন হয়, মোবাইল হ্যান্ডসেট সংযোজন। সেখানে কিন্তু আমরা দেখেছি যে এবার শুনছিলাম যে সেখানে ভ্যাট আরোপ করা হতে পারে, কিন্তু সেটি হয়নি। 3 থেকে পর্যায়ক্রমে 7.5% ভ্যাটে কিন্তু আর বহাল রাখা হয়েছে, অর্থাৎ চলতি অর্থ বছরে যেটি ছিল আগামী অর্থ বছরে কিন্তু সেটি বহাল রাখা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে সামনের অর্থ বছরে হয়তো এই যে অ্যাসেম্বলিং যে প্রযুক্তি বা যে কারখানাগুলো, সেগুলো আরো বেশি স্থাপন হবে এবং কর্মসংস্থান বাড়বে, এবং এটি সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। অবশ্যই। সেক্ষেত্রে আমরা আবার একটু যদি যাই, যে দেখতে পাচ্ছি যে জীবন রক্ষাকারী যে ওষুধ, সেটির দাম কমানো হচ্ছে এবং আইসক্রিম এবং পানির ফিল্টারের দাম কিন্তু বাড়ছে। সামগ্রিকভাবে সবশেষে যেই আলোচনাটা নিয়ে আমরা শেষ করতে চাই, এই যে বাজেট বা বাজেটের দাম কমার উপর যে প্রভাব পড়ে, তারপরেও কি আসলে বাজারে সেই প্রভাবটা পড়ে? রাব্বি, আপনি যেটি বলেছেন, যে প্রশ্নটি করেছেন, আসলে এখানে কিন্তু আপনি যদি দেখেন যে বিলাসবহুল যে পণ্য, যেগুলো আসলে অতি প্রয়োজনীয় না, সরকার কিন্তু সেই জায়গাগুলোতেই কর আরোপ করেছে, এবং আপনি দেখেছেন যে অতি প্রয়োজনীয় 27টি পণ্যে কিন্তু উৎসে কর কমানো হয়েছে। কারণ নিম্ন আয়ের মানুষজনের কথা চিন্তা করেই কিন্তু আসলে এই উৎসে কর কমানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বরং দেখা যায় যে বাজেটের পরে যেগুলো বাড়ার কথা সেগুলো ঠিকই বেড়ে যায়, কিন্তু কমার ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়ে না। এই ক্ষেত্রে আমরা হয়তো কালকে বা 2-1 দিনের মধ্যে অর্থমন্ত্রীর বক্তব্য শুনে হয়তো তাদের এবার কঠোর যে নীতি গ্রহণ, সেটি কেমন হয় বা কি হয় সেটি হয়তো আমরা পরে আলোচনা জানাবো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর মেলার জন্য আসলে কিন্তু আপনাকে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, বলতে গেলে মোটা দাগে জুলাইয়ের পর থেকেই আসলে শুভ এই আলোচনা চলবে। আপনাকে এই সংবাদে যুক্ত হওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমাদের সঙ্গে বাজেটের আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান।